নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি অনলাইন প্রেডিকশন করার জন্য আপনাদের দরবারে উপস্থিত। এই প্রেডিকশনটি খুব ইন্টারেস্টিং একটা প্রেডিকশন, এবং আমি জানিয়ে রাখি আমি ভীষণ বিজি ছিলাম বেশ কয়েকদিন ধরে, প্রায় বলতে গেলে গোটা মাস। তাই অনেক কি বলবো, অনেক মানুষ কিন্তু কম বয়সী, প্রৌঢ়, বৃদ্ধ, তারা আমাকে অনলাইনে প্রেডিকশন করাতে চেয়েছিলেন, কিন্তু আমি সময় দিতে পারিনি। আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই প্রেডিকশনটি প্রায় 20 দিন 25 দিন আগে কাজ। তিনি বলেছিলেন আমি সবকিছু ফিক্স ডিপোজিট করে রাখছি, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এভরিথিং দিয়ে রাখছি। স্যার যখন ফাঁকা হবেন তখনই করবেন, সেটা যখন হোক। তো তাই জন্য আমি একটু সময় পেয়েছি, অবশ্যই প্রেডিকশনটি করব। এই প্রেডিকশনটির সূচনাতেই বা এই প্রেডিকশনটির পূর্বে কয়েকটি কথা বলে নেওয়া ভীষণ প্রয়োজন। মনে রাখার প্রয়োজন আছে যে আমাদের জীবনকে চালিত পরিচালিত যে বা যারাই করুক, সেটা পরিবেশ হতে পারে, পরিস্থিতি হতে পারে, গ্রহ হতে পারে, অন্য মানুষের রিফ্লেকশন হতে পারে, যেই আমাকে সাপোর্টিভ ভাবে আমার জীবনকে চালিত বা পরিচালিত করুক না কেন, এই যে পরিচালিত হচ্ছি, এই যে চালিত হচ্ছি, এই যে আমি হচ্ছি, যে কর্মের প্রভাব যেটা বা কর্মের কথা যখন আসবে, তখন অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে সেটা কিন্তু আমার দ্বারাই হচ্ছে। এই পৃথিবীতে আমি প্রচুর দেশ ঘুরলাম, প্রচুর পৃথিবীর আনাচে কানাচে ঘুরেছি, প্রচুর মানুষ দেখেছি, প্রচুর ধর্মের বই পড়েছি, প্রচুর তত্ত্ব কথা শুনেছি, স্পিরিচুয়ালিটিকে জাগরিত করেছি, কিন্তু আলটিমেট আমি বুঝতে পেরেছি যে যা কিছু করতে হবে সব আমার কর্মের মধ্যে দিয়েই করতে হবে। যা কিছু হবে সবকিছু আমার কর্মের মধ্যে দিয়েই হবে। আর মানুষ এত শক্তিশালী, এবং মানুষের মন, মানুষের এই যে উপর গলা থেকে উপরের যে অংশটা এত শক্তিশালী, সে যদি ভাবতে শুরু করে এইটা সে করবে, এবং সেই অনুযায়ী যেটা সে ভাবছে সেই অনুযায়ী যখন তার মন, যখন তার মানসিকতা, যখন তার মনোভাব, যখন তার লক্ষ্য নির্দিষ্ট করা, যখন তার শরীর, তার যে চিন্তা, তার যে স্বপ্নকে সাথ দিতে থাকবে, তখন এই পৃথিবীতে কারোর বাবার ক্ষমতা নেই তার লক্ষ্য থেকে তাকে চ্যুত ঘটাবে, বা তার যে অ্যাচিভ করার যে বাসনাটা সেখান থেকে তাকে পরাজিত করবে। এটা জীবনে কোনোদিন সম্ভব নয়। আমি বারবার ধরে বলেছি, ঈশ্বরকে অবিশ্বাস করতে হবে না। ঈশ্বর, আল্লাহ, গড সবকিছুকে আপনারা বিশ্বাস করুন, ভক্তি সবকিছু ঠিক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখার প্রয়োজন আছে, এইগুলো কিন্তু আমাদেরকে কি করবে, রিচার্জ করে। এইগুলো, এই যে ঈশ্বর তত্ত্ব, আল্লাহ, গড, আমি প্রত্যেকটি ধর্মের ক্ষেত্রেই বলছি, এখান থেকে আমরা যেন পজিটিভ ভাইব্রেশন নিই। এই ঈশ্বর, আল্লাহ, গড যেন কখনো আমাদের কুসংস্কার সৃষ্টির প্রবণতা না হয়ে যায়, বা এই ঈশ্বর, আল্লাহ, গড, ধর্ম কখনো যেন মানুষের সাথে মানুষের ভেদাভেদের কারণ না হয়ে যায়। কখনো যেন আমার কর্মকে স্থগিত
বা আমার কর্মের মধ্যে ছেদ না নিয়ে আসে আমার এই ঈশ্বর তত্ত্ব। এটা বারবার ধরে কিন্তু আমি বলেছি, রিয়েল অর্থে ঈশ্বরকে আমরা বেশিরভাগ মানুষই জানিনি, জানতে চাইও না। যদি জানতে চাইতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে সুপ্রিম বিজ্ঞান বলা হয়, সায়েন্স বলা হয় কিন্তু ঈশ্বরকে বা আল্লাহকে বা গডকে। এই কথাগুলো বলছি এই কারণের জন্যই, আমরা যখন এই কথাগুলোকে বিশ্বাস করি না এবং আমরা যখন মনে করি ললাট লিখন, হাতের রেখা, ভাগ্য, নিয়তি, তখন কি হয়ে যায়, আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য আমাদের থাকে না। এবং লক্ষ্যটা না থাকার জন্য তখন আমাদের প্রচেষ্টার সৃষ্টি হয় না। আমি কোনো একটা স্বপ্ন দেখছি, কিন্তু যখনই আমি লাক, ভাগ্য, নিয়তি, ডেস্টিনিকে বিশ্বাস করতে শুরু করব, তখন সেই লক্ষ্য পূরণের জন্য যে লড়াইটা, সেটা যে আমাকেই করতে হবে 0 থেকে 100 পর্যন্ত, এবং সবটুকু দিয়ে করতে হবে, সেটাকে আমরা কখনো বিলিফ সিস্টেমের মধ্যে আনি না। আমরা ভাবি সবকিছুই হয়তো পূর্ব নির্ধারিত, কিন্তু এর ফলে কি হয়ে যাচ্ছে, আমাদের যে সুপ্রিম প্রচেষ্টা সেটা কিন্তু আমরা করি না। সেটা না করার জন্য আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি না। যখন লক্ষ্যে পৌঁছতে পারি না, আমার ভাগ্যে ছিল না তাই হলো না। যখন লক্ষ্যে পৌঁছতে পারছি না, তখন আমরা ছুটবো, আমাকে পাইয়ে দাও, পাইয়ে দাও, আমাকে পাইয়ে দাও, পাইয়ে দাও, আমাকে পাইয়ে দাও, পাইয়ে দাও। আর যখনই তারপরেও পাবো না, তখন কি হয়ে যাবে, আমি নাস্তিক, আমি ঈশ্বর, আল্লাহ, গড কিছু মানি না। তা নয়। আবার বলছি, জিওডি গড, জি জেনারেশন ও অবজারভেশন, ডি ডেডিকেশন। এই প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। আমার ফিস কিন্তু অনলাইনের ফিস হচ্ছে 3000 টাকা, আর চেম্বার ফিস হচ্ছে 1500 টাকা। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব বিজি না থাকি, বা আমি যেইখানে আছি সেইখানে যদি নেট কানেকশন না থাকে, এরকম যদি ক্রাইটেরিয়া সৃষ্টি না হয়, এরকম যদি পরিস্থিতির সৃষ্টি না হয়, তাহলে অবশ্যই কিন্তু 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যখনই আপনারা লিঙ্কটি পেলেন, যদি মনে হয় সেই প্রেডিকশনটি মূল্যবান, তাহলে সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। সেভ বা ডাউনলোড করার পরিপূর্ণ দায়িত্ব কিন্তু আপনাদের, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। ছোট্ট করে একটুখানি বলে দিই, যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, হাত দেখা দ্বারা, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, পরিপূর্ণ অ্যাস্ট্রোলজি নয়, হাত দেখা দ্বারা, কপাল দেখা দ্বারা, ঘোড়া পদ্ধতির দ্বারা, জয়মা, মা, বাবা, এইগুলোর দ্বারা কিন্তু কখনো প্রেডিকশন 1% করা সম্ভব নয়। হাত দেখা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। সায়েন্স বলছে নার্ভের পরিবর্তনে বা নার্ভের জন্য আমাদের হাতের রেখার সৃষ্টি হয়, এবং সায়েন্স বলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের নার্ভ সিস্টেম কখনো একভাবে কার্যকারী ভূমিকা গ্রহণ করে না। সুতরাং এই হাতের রেখা যা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, তার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কোন রকমের কিন্তু সম্পর্ক নেই। এইটার জন্য খুব একটা শিক্ষার প্রয়োজন হয় না, শুধু মনটাকে খুলে রাখতে হয়, আমি শিখবো এই ভাবনাটাকে রাখতে হয়, তাহলেই কিন্তু এইটুকুটা জানা যায়। আর আরেকটা ছোট্ট কথা বলি, যে যারা যারা তোমরা আমার স্টুডেন্ট,
তারা প্রত্যেকে কিন্তু আমাকে গুড মর্নিং এবং গুড নাইট জানাবে। যদি গুড মর্নিং এবং গুড নাইট না জানাও তাহলে কিন্তু তোমরা আমার স্টুডেন্ট নাও, রেমেডি নিয়েছো, গ্রহের নেগেটিভিটি অফ করে দিয়েছি, এবার তোমরা তোমাদের মতন কিন্তু জীবন নির্বাহ করবে। আমার সাথে কিন্তু আর কোনো সম্পর্ক নেই। কখনো ফোন করে, সেটা আমার লাইভ অনুষ্ঠানেই হোক বা এমনি হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে হোক, স্যার আমি আপনার স্টুডেন্ট, কখনো কিন্তু বলবে না। আমার স্টুডেন্ট হতে গেলে কিন্তু প্রত্যেক দিন গুড মর্নিং এবং গুড নাইট জানাতে হবে, এবং ডিপিটা আইডেন্টিটি কার্ড, সুতরাং সেখানে কিন্তু নিজের সুস্থ সুন্দর একটা ছবি দিতে হবে। যেমন আচ্ছা, সর্বপ্রথম যদি আমি জন্মছকটি দেখি এই জাতকের, তাহলে কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি। 1 নাম্বার ঘরে চন্দ্র, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে কেতু, 4 নাম্বার 5 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 6 নাম্বার ঘরে ইউরেনাস এবং নেপচুন, 7 নাম্বার ঘরে মঙ্গল, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে রাহু, রবি এবং প্লুটো, 10 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 11 নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধ, 12 নাম্বার ঘরে শনি এবং শুক্র। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরে চন্দ্র এবং রাহু, 2 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 3 নাম্বার ঘরে মঙ্গল এবং বুধ, 4 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 5 নাম্বার ঘরে ইউরেনাস এবং নেপচুন, 6 নাম্বার ঘরে রবি এবং শনি, 7 নাম্বার ঘরে কিন্তু কেতু, 8 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 9 নাম্বার ঘরে প্লুটো, 10 নাম্বার ঘরে শুক্র, 11 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 12 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি। তোমার জন্মছক এবং তোমার স্পট ইমপ্লিমেন্টেশন ছক, দুটো ছকই আমি খুব ভালো মতন পর্যবেক্ষণ করেছি, অ্যানালাইসিসও করেছি। এখান থেকে একটা জিনিস মারাত্মক ভাবে যেটা বোঝা যাচ্ছে, তা হচ্ছে তুমি বেসরকারি চাকরি করো, কিন্তু এবং বেশ অনেকদিন ধরেই কিন্তু তুমি চাকরি করো, তুমি বিবাহিত, তোমার একাধিক সন্তান আছে, এটাও আমি লক্ষ্য করতে পারছি। তোমার খুব একটা কম বয়স নয় এবং অনেক দিন ধরে চাকরি করো, কিন্তু এই যে বেসরকারি তুমি চাকরি করো, একটা লেভেলের পর তারপরে আর কিন্তু তোমার প্রমোশন হচ্ছে না, এটা কিন্তু তোমার ছকের মধ্যে আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। ওই একই জায়গাতে আটকে থাকার প্রবণতা, ওই একই জায়গাতে কিন্তু আটকে আছো, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই একই জায়গাতে আটকে থাকার জন্য ফ্রাস্ট্রেশনের সৃষ্টি হচ্ছে, এবং সেটা কিন্তু তুমি নয় অফিস কলিগস এর মধ্যে, তা না হলে ঘরে, বেশিরভাগটা ঘরে কিন্তু এই যে একটা হীনমন্যতা, এই যে একটা যন্ত্রণা, এই যে একটা কষ্ট এবং এই যে একটা মানসিক যে উচাটন সৃষ্টি হচ্ছে, ডিপ্রেশনের সৃষ্টি হচ্ছে, এই ফ্রাস্ট্রেশনকে তুমি কিন্তু ছেড়ে ফেলার জন্য যে রাগ, ক্রোধ, অভিমান, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু বেশিরভাগই কিন্তু তুমি তোমার কর্মক্ষেত্রে, তোমার কলিগসদের মধ্যে এবং তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবারের মধ্যে, গৃহের মধ্যে কিন্তু সেগুলো কিন্তু প্রয়োগ করো। তার ফলে কি হয়ে গেছে, কর্মস্থানে প্রচুর শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, আর বাড়ির পরিবেশটা কিন্তু তুমি খারাপ করে ফেলেছো। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে থার্ড হাউসটাকে যদি দেখি, থার্ড হাউস দ্বারা কিন্তু মানসিকতা, মনোভাবের জায়গাটাকে বোঝা যায়। এই থার্ড হাউসটা কিন্তু মেষের ঘর এবং অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কিন্তু 7 নাম্বার ঘরে বসে আছে। আজকের দিনে সেই 7 নাম্বার ঘরে কেতু বসে রয়েছে, কিন্তু জন্মছকের মধ্যে 7 নাম্বার ঘরে মঙ্গল বসে রয়েছে, যা 3 নাম্বার এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। কেতু এবং রাহু, এই দুটোকে বলা হয় ক্যালকুলেটিভ প্ল্যানেট, ছায়া প্ল্যানেট। কেতু এবং রাহুর নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই। কেতু এবং রাহু যেই ঘরে বসে থাকে, তার অধিপতি গ্রহ বা যেই গ্রহের সাথে বসে থাকে, সেই গ্রহ যদি পাওয়ারফুল হয়, তাহলে কিন্তু কেতু এবং রাহু পাওয়ারফুল হয়ে যায়। আর যদি সেইগুলো নেগেটিভ বা পাওয়ারলেস
বসে থাকে, তাহলে কেতু এবং রাহু দুটো গ্রহই কিন্তু পাওয়ারলেস হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু মঙ্গল 6395 মঙ্গল কিন্তু কোথায় বসে রয়েছে? রবির ঘরে বসে রয়েছে। রবি সবচেয়ে নিচস্থ বা পাওয়ারলেস কিন্তু থাকে তুলার ঘরে। তাহলে রবি নিচস্থ রবির ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে, নিচস্থ হয়ে গেল। তাহলে রবি সমসপ্তমে কেতুকেই হিট করছে, কিন্তু মঙ্গলও নিচস্থ হয়ে গেল। তাহলে রবি এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্সের জন্য কেতুও কিন্তু নেগেটিভ হয়ে গেল। এই কেতু গ্রহ রিপ্রেজেন্ট করে কিন্তু কি? কেতু গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের স্যাটিসফ্যাকশনকে। তাহলে 3 নাম্বার ঘরে কেতু বসে থাকার জন্য মানসিকতা, মনোভাবের জায়গাটায় স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে গেল। কিন্তু কেতু মঙ্গলের ঘরে বসে আছে, মঙ্গলের সাথে কানেক্টেড, তাহলে সেই মঙ্গল কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র। তাহলে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্র। তাহলে সেই 10 নাম্বার ঘরটাতেও কিন্তু স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তাহলে 10 নাম্বার ঘরের রিফ্লেকশন বা বলা যেতে পারে ব্যাড রিফ্লেকশনের জন্যই কিন্তু 3 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে কর্মের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে প্রমোশন হচ্ছে না, যে জটটা আটকে আছে বা গেটটা আটকে আছে সেটা খুলছে না, তার ফলেই কিন্তু কি হয়ে যাচ্ছে? জীবনে স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাচ্ছে। 12 নাম্বার ঘর রিপ্রেজেন্ট করে এই যে আয়েগা, আসছে, জায়গা, চলে যাচ্ছে। তাহলে এই চলে যাওয়াকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নাম্বার ঘর। তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ শনি, যা কিন্তু ডিসিপ্লিনের কারকতা, ডিসিপ্লিনকে যা কিন্তু রিপ্রেজেন্ট করে, প্রবল কর্মকে রিপ্রেজেন্ট করে, অনেস্টিকে রিপ্রেজেন্ট করে, হার্ড ওয়ার্কিং কে রিপ্রেজেন্ট করে, আরো নানান কিছুকে রিপ্রেজেন্ট করে, মূল যে জিনিসগুলো বললাম। তাহলে যেই গ্রহটি রিপ্রেজেন্ট করে সে কিন্তু 12 নাম্বার ঘরে বসে রয়েছে। এবার 12 নাম্বার ঘরে বসে থাকা মানে হচ্ছে এই যে আমার সততা বেরিয়ে যাচ্ছে, আমার কঠোর পরিশ্রম বেরিয়ে যাচ্ছে মানে তার উল্টোটা করছি। হ্যাঁ, এই যে আমার মধ্যে ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন লাইফ লিড হয়ে যাচ্ছে 12 নাম্বার ঘরে ফিজিক্যালি বসে থাকার জন্য। সেখানে আবার শুক্র বসে রয়েছে। এই শুক্র বসে থাকার জন্য কি হয়ে যাচ্ছে? যে আমার জীবনে আমরা চটজলদি কিছু মোহের আকর্ষণে পড়ে যাই। সেটা কিন্তু খুব কম সময় প্রচুর টাকা ইনকাম থেকে শুরু করে অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ, সবকিছুই খুব কম সময়ের মধ্যে টাকা চাই, বা এই মেয়েটাকে ভালো লাগলো এখনই চাই, বা এই পুরুষটাকে ভালো লাগলো এখনই ওঠাতে হবে, এই মানসিকতাটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। এখন শুক্র এবং শনির অবস্থান কি করছে? দেখা যাচ্ছে চন্দ্রকেও কিন্তু হিট করছে, এবং সেই চন্দ্র কিন্তু 1 নাম্বার ঘরে বসে আছে। 1 নাম্বার ঘরটা কি? লগ্নের ঘরটা কি? লগ্নের ঘরটা হচ্ছে ভিত, লগ্নের ঘরটা হচ্ছে স্থাপত্য, লগ্নের ঘরটা হচ্ছে মেরুদণ্ড, যার উপর আমার জীবনটা দাঁড়িয়ে রয়েছে। তাহলে সেই লগ্নের অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে বসে রয়েছে, আর লগ্নে ফিজিক্যালি যে গ্রহটা আছে 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং শুক্র কিন্তু সমসপ্তমে, আমি যেটা দেখতে পাচ্ছি 6 নাম্বার ঘরকে হিট করছে। 6 নাম্বার ঘর মানে হচ্ছে প্রাত্যহিক জীবন, 6 নাম্বার ঘর মানে হচ্ছে সার্ভিসের জায়গা। কেমন? তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমার এই যে 11 নাম্বার ঘরে বৃহস্পতি এবং বুধের অবস্থান, বা রাহু 6-9 কানেকশনের মধ্যে দিয়ে 5 নাম্বার ঘরকে উচ্চস্থ করেছে,
কিছু কিছু পজিটিভিটির জন্য যেভাবেই হোক আজ থেকে বহুদিন আগে তুমি চাকরি তো পেয়ে গেছো, কিন্তু চাকরি পাওয়ার পর ওই চাকরি পেয়েছো, মাস গেলে 25-30 হাজার টাকা ইনকাম করছো, তাও বেশি বললাম, কমও হতে পারে। এই যে লেভেলটা, বাস এ ছাড়া না আছে ঘরে শান্তি, না আছে বাইরে শান্তি, চরিত্র বলে তোমার কিছু নেই। কঠোর পরিশ্রম করব, এমনি এমনি হয়ে যাবে। ডিসিপ্লিন বলে তোমার কিছু নেই। কোথায় কি বলতে হয় সেটাই তুমি জানো না, যে মুখটা হচ্ছে ব্রহ্ম। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কনস্ট্যান্ট ইউজ করো, ছেলের সামনে মাকে ধরে চিৎকার চেঁচামেচি করো, কিস্তি খেউর মারো, কলিগস একজনের সাথে একজনের কাছে আরেকজনের নামে বদনাম করো। এই প্রবণতা তোমার ভয়ঙ্কর রকমের চলে এসছে। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। এই যে মনটা নেগেটিভ হয়ে গেল তোমার, এবং সবচেয়ে বড় কথা 12 নাম্বার এবং এই যে 12 নাম্বার এবং 1 নাম্বার ঘরের মধ্যে যখন নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যায়, আমার চোখের খুব দৃষ্টিশক্তির মানে ডিস্টার্ব হচ্ছে। এই দূরে ডায়েরিটা রেখেছি, দেখতে পাচ্ছি না, কাছে না আনলে চোখটা আস্তে আস্তে মনে হচ্ছে যাচ্ছে। তাহলে 12 নাম্বার ঘর এবং 1 নাম্বার ঘরের মধ্যে চন্দ্রের যখন ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হয়ে যায়, চন্দ্র মানে কিন্তু জলকেও রিপ্রেজেন্ট করে, চন্দ্র মনকে রিপ্রেজেন্ট করে। আমি মায়ের রিপ্রেজেন্টের কথা বাদ দিলাম, তার কারণ তোমার অনেক বয়স হয়ে গেছে, মায়ের জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি 25,000 টাকা 30,000 টাকাই ইনকাম করছি, হ্যাঁ, এবং ধার দেনাতে পড়ে যাচ্ছি, তবু যখন আমি ঘরে ফিরছি কাজ করে, সারাদিন হয়তো কোনো কাজই করলাম না, অফিসে গিয়ে গুলতাপ্পি মেরেই কাটিয়ে দিলাম, কেউ কাজ করতে বললে বরঞ্চ রেগে গেলাম, কিন্তু ঘরে যখন যাচ্ছি তখন ঠিক একটা বোতল নিয়ে কিন্তু যাচ্ছি, এবং বোতল নিয়ে গিয়ে সারা দিন ধরে আমি কাজ করে এসেছি। তুমি এই ভুজিয়া বানাও, ডিম ভুজিয়া বানাও, মেটে চচ্চড়ি বানাও, একটা লাইভ অনুষ্ঠানে দেখেছিলাম না, এইটা দাও, এবার সবার সামনে কিন্তু মদ খাচ্ছ। এবং যেহেতু মনকেও রিপ্রেজেন্ট করে চন্দ্র, এবং শুক্র এবং শনির আন্ডারে রয়েছে, মদ খাওয়ার পর, মদ খাওয়ার আগে পর্যন্ত কিন্তু এত কষ্ট করছি, সারাদিন এত পরিশ্রম করছি, ও আমার উন্নতি হচ্ছে না, হচ্ছে না, মদ খাওয়ার পর কিন্তু তুমিই দায়ী। দেখা গেল সন্তানদেরকে খিস্তি খেউর মারছো, ওয়াইফকে খিস্তি খেউর মারছো, বাড়িতে অন্যান্য তোমার মা নেই, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, কোনো গুরুজন থাকলে তাকে খিস্তি খেউর মারছো, হ্যাঁ, এত জোর জোর খিস্তি খেউর মারছো, দেখা যাচ্ছে পাশের বাড়ির বা সেই অঞ্চলের শোনা যাচ্ছে, সেখানে তোমার রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে, তোমাকে ভুল ভাবে মানুষ অ্যানালাইসিস করছে, এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। 11 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ 11 নাম্বার ঘর দ্বারা আমরা কর্মফলকে বুঝি। এখানেও আমার কিন্তু একটা মতামত আছে যে আমি কি ধরনের কর্ম করছি, বা আমি কি আদৌ কর্ম করছি, বা আমি কি জীবন তো একটা লড়াইয়ের নাম, এটা তো অস্বীকার করে লাভ নেই। তাহলে কর্ম করতে হয় বলে করছি, নাকি আমি জেতার জন্য? সফলতাকে আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না, আমি আগেও বলেছি, এই নিয়ে বেশি কথা আমি বলবো না। আমি কি জেতার জন্য লড়াই করছি, জেতার জন্য কর্ম করছি? এই এভরিথিং, এই মানসিকতা, এই প্রবণতা কিন্তু কর্মকে রিপ্রেজেন্ট করে। কিন্তু 11 নম্বর ঘরটা হচ্ছে আলটিমেট কর্মফল আমি কি পাচ্ছি। কিন্তু তার প্রথম যে অবস্থানটা হওয়া উচিত যে আমি কর্ম করছি, তো কর্ম না করলে কর্মফলটা পাবো কি করে? তোমার ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই জাতকের ক্ষেত্রেও যেটা লক্ষ্য করা যাচ্ছে, যে এই 11 নম্বর ঘরটা কিন্তু বৃহস্পতির ঘর, এবং বৃহস্পতির ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে, বৃহস্পতির ঘরে কিন্তু বুধ বসে রয়েছে। সবচেয়ে বড় কথা, এই 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ 2 নম্বর ঘরেরও কিন্তু অধিপতি গ্রহ। 2 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা
2 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা সঞ্চয়, 2 নাম্বার ঘর দ্বারা আমরা দৃষ্টিভঙ্গি, এভরিথিং কে বুঝি। এখন সবচেয়ে বড় কথা যেটা, এই 2 নাম্বার এবং 10 নাম্বার ঘরের 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বসে রয়েছে কিন্তু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে। 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতাকে বোঝা যায়। সবচেয়ে বড় কথা যেটা, বৃহস্পতি হচ্ছে অধ্যাবসায়, বৃহস্পতি হচ্ছে জ্ঞান প্রজ্ঞা, আর বুধ হচ্ছে কি উপস্থিত বুদ্ধি। ট্যাক করে এই কাজটা করলাম, এখান থেকে বেরিয়ে গেলাম। বুধের মধ্যে কিন্তু অধ্যাবসায় নেই। আমি যদি নর্মালি দেখি, বুধের মধ্যে কিন্তু জ্ঞান নেই, বুধের মধ্যে কিন্তু প্রজ্ঞা, এর প্রবণতাগুলো নেই। বুধ মানে হচ্ছে কিভাবে চটজলদি উপস্থিত বুদ্ধি, বা এই যে চটজলদি কিভাবে সফল হয়ে গেলাম ব্রেনকে খাটিয়ে। এই বুধের মধ্যে কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের কোনো জায়গা নেই, ব্রেনকে ব্যবহার করার জায়গা রয়েছে। আর বৃহস্পতি মানে হচ্ছে অধ্যাবসায়, একটা কোনো কাজের পেছনে লেগে থাকা, লেগে থাকা, লেগে থাকা, লেগে থাকা। আবার বৃহস্পতি রিপ্রেজেন্ট করে আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেটা প্রফেশনালি কিভাবে আমি ইমপ্লিমেন্ট করছি। এই পশ্চিম বাংলায় আমি এমন অন্তত 3 থেকে 4 জন অ্যাস্ট্রোলজারের নাম বলতে পারবো, যাদের প্রেডিকশন শুনলে আপনি পাগল হয়ে যাবেন, যাদের প্রেডিকশন শুনলে আপনি হ্যাটস অফ করবেন। কিন্তু দেখা যাচ্ছে তারা নয় এলআইসি এজেন্সি করছে, তারা নয় কেকের দোকান করে বসে রয়েছে, নয় ওই নিত্য প্রয়োজনীয় জিনিসের চাল ডালের দোকান করে বসে রয়েছে। তারা এত জ্ঞানী, এত জানে, কিন্তু তারা প্রফেশনালি সফল হতে পারেনি। প্রফেশনালি সফল হতে গেলে আপনার বৃহস্পতিকে স্ট্রং হতেই হবে। এখন তাহলে এই যে একটা হচ্ছে ব্রেনকে ব্যবহার করা, আরেকটা হচ্ছে অধ্যাবসায়, দুজনে কখনো এক ঘরে থাকতে পারে না। তাই জন্য বৃহস্পতি এবং বুধ কখনো একসাথে সুফল দান করে না। যখনই যে গ্রহটি নিজের ঘরে বসে রয়েছে, আরেকটা যে গ্রহ তার ঘরে গিয়ে বসলো, অ্যান্টি যখনই হয়ে যায়, যখনই একে অপরের শত্রু হয়ে যায়, একে অপরের দৃষ্টিভঙ্গির বিপরীত হয়ে যায়, তখন এর কাছ থেকে এ কিন্তু কি করে, অ্যাবজর্ব করার চেষ্টা করে, আর এ কিন্তু এর কাছ থেকে অ্যাবজর্ব করার চেষ্টা করে। তার ফলে এরা যেগুলো রিপ্রেজেন্ট করছে তার উল্টো রিয়াকশন হতে শুরু করে। তার ফলে সেকেন্ড হাউস বৃহস্পতির ঘর, সুতরাং এর কিন্তু অর্থনৈতিক জায়গা স্টেবল হবে না, এর কিন্তু সঞ্চয়ের জায়গা স্টেবল হবে না, এর কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গা স্টেবল হবে না, সেরকম ভাবে কখনো সফল হতে পারবে না 5 নাম্বার ঘর। আর সবচেয়ে বড় কথা, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যেহেতু বুধ, তাই জন্য মত খেয়ে হোক, এগুলো বলতে অত্যন্ত খারাপ লাগলেও বলতে হচ্ছে, কেননা আমি বলেছি অ্যাস্ট্রোলজি একটা পিওর সায়েন্স। যখনই নেগেটিভ প্রভাব 8 নাম্বার ঘর দ্বারা কি হয়, স্বামী স্ত্রী হতে পারে, প্রেমিক প্রেমিকা হতে পারে, আমি শরীরকে কিভাবে ব্যবহার করছি, শারীরিক মিলন, শারীরিক যৌন মিলনকে বোঝায়। তাহলে নিজের স্ত্রীকেই কিন্তু কি করবে, ধর্ষণ করবে মদ খেয়ে, মানে তার অমতে তার শরীরটার মধ্যে দিয়ে নিজের যৌন তৃপ্তি ক্রিয়েট করবে। আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে এমন কোন মহিলার আন্ডারে চলে যাবে যেই মহিলা যৌনতার দ্বারা তাকে কিন্তু কি করবে, আকর্ষিত করবে। তোমার, আমি আবার বলছি, একজন, আমরা সাধারণ মানুষ, তো আমরা সাধারণ মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে যাই। অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আমার, মানে যার প্রেডিকশনটি করছে তার নেগেটিভিটি কি আছে সেগুলোকে ফাইন্ড আউট করা, সেগুলোকে ফাইন্ড আউট করা এবং সেইগুলোকে শর্ট আউট করা। যেহেতু তোমার পজিটিভ যে জায়গাগুলো সেইগুলোর রেকটিফিকেশনের প্রয়োজন নেই, তাই সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা করার প্রয়োজন নেই।
তার কারণ তুমি যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছ, প্রফেশনালি যাচ্ছ, ওটা গল্প করারও মানে জায়গা নয়, ইয়ার্কি মারারও জায়গা নয়। তুমি একজন ডাক্তারের কাছে গেলে সে কিন্তু চেক আপ করবে কোথায় তোমার রোগ আছে, রোগটার সৃষ্টি হচ্ছে কি করে। সে কিন্তু তোমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা করবে না। তাহলে সেম কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও তাই জন্যই কিন্তু তোমার নেগেটিভিটি নিয়ে আমি আলোচনা করছি। খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে কিন্তু 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র, সেই শুক্র 12 নাম্বার ঘরে চলে গেছে। এখন 4 নাম্বার ঘর দ্বারা জীবনের সফলতাকে বোঝা যায়। জীবনের সফলতা মানে কি? 5 নাম্বার ঘর মানে হচ্ছে সফলতার জায়গা, আর 4 নাম্বার ঘর মানে হচ্ছে যে সফল আমি হব, যেই ব্যাপারটায় সফল হব, সেই সফলতার প্রস্তুতি আমার কতটুকু। আমার যদি প্রস্তুতি না থাকে তাহলে আমি কিন্তু 1 দিনের, 1 মাসের, 1 বছরের, 3 বছরের সফল ব্যক্তি হব, তারপরে কিন্তু আবার আমার ডিক্রিজ হয়ে যাবে। 4 নাম্বার ঘরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট। সেকেন্ড কথা, 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায় আমার জীবনে আমি জৈবিক সুখ কতটা লাভ করব। আমি আবার বলছি, যেই যে আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব, এটা কাপুরুষেরা বলে। আমি মানুষ হয়ে এসেছি, মানুষ হয়ে এসে আমার নমিনাল যে জৈবিক চাহিদা, আমার একটা গাড়ি থাকবে না, আমার একটা বাড়ি থাকবে না, আর ফ্ল্যাট হলে মিনিমাম একাধিক ফ্ল্যাট থাকতে হবে, আর বড় একটা বাড়ি থাকলে বাড়ি থাকবে। এছাড়া আমার অর্নামেন্টস থাকবে না, এছাড়া আমার ভালো একটা টিভি থাকবে না, আমার এসি থাকবে না। এগুলো নমিনাল জিনিস। কিছু কিছু মানুষ কোটি 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 10 কোটি টাকা ইনকাম করে ফুর্তি করে যাবে বা হাই লেভেলে বিরাজ করবে, আর আমি ওই খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব, এই প্রবণতা নিয়ে ঘরের মধ্যে বসে থাকবো। এটা কোনোদিন হয় নাকি? কিন্তু 4 নাম্বার ঘরটাকে যদি অ্যানালাইসিস করা যায় তাহলে বোঝা যায় তুমি জীবনে জৈবিক সুখ কতটা পাবে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং জীবনে তুমি কতটা আনন্দের মধ্যে থাকবে। অনেকে আছে বলে, দেখবে আমার না বাড়িতে কোনো ফ্রিজ নেই, আমার বাড়িতে কোনো টিভি নেই, আমার বাড়িতে এসি নেই, আমি ভাড়া বাড়িতে থাকি, খুব আনন্দে আছি। সমঝোতাটা জীবন নয়, সমঝোতাটা জীবন নয়। ওইসব মুখে মারিতং জগতংটা কি বলে, ওই সমস্ত মেরে কোনো লাভ নাই। তোমাকে মনে রাখা দরকার আছে আমার জীবনের আনন্দ, এই আনন্দের জন্য সফল হওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আনন্দের জন্য জীবন গাড়ির পেট্রোল, অর্থ থাকা ভেরি ভেরি প্রয়োজন। এসব বেকার কথা বলে লাভ নেই। তাহলে আমি আমার জীবনে কতটা আনন্দ পাচ্ছি, কতটা জৈবিক সুখ লাভ করছি, সেটা কিন্তু বললাম গাড়ি বাড়ি অর্নামেন্টস থেকে শুরু করে অপোজিট সেক্স পর্যন্ত এভরিথিং কে বোঝায়। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন 12 নাম্বার ঘরে শনির সাথে কানেক্টেড হয়ে যায়, তখন তুমি চিৎকার করো, হাতাহাতি করো, মারামারি করো, হোয়াটএভার যা যা কিছু করো, তুমি আলটিমেট জীবনে কোনোদিন কিন্তু শান্তি পাবে না, স্বস্তি পাবে না, আনন্দ পাবে না, এবং জৈবিক সুখ তুমি কখনো ভোগ করতে পারবে না। জৈবিক সুখের ইচ্ছায়, আশায় দেখা গেল আমার ঋণ বাড়তে শুরু করবে, কিন্তু আমি দেখা গেল আমি ঋণ করে একটা টিভি কিনলাম বা এসি কিনলাম, যে ঋণটা করলাম সেই ঋণটা কিন্তু আর শোধ করতে পারছি না। এটা লক্ষ্য করা যায়। সবচেয়ে বড় কথা, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি করেছে। কেননা 9 নাম্বার ঘরটা তুলার ঘর, শুক্রের ঘর, সেখানে রবি বসে রয়েছে। তাহলে রবি এবং শুক্র দারিদ্র যোগ সৃষ্টি হয়ে গেল। প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ সৃষ্টি হয়ে যাওয়া মানে ফল ডাউন হয়ে যাওয়া। সুতরাং আমার জীবনে যতটা আনন্দ ছিল, আমার জীবনে এই যে চাহিদাগুলো যতটুকু পূর্ণ হয়েছিল, আমার আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেইগুলো ডিক্রিজ হয়ে যাচ্ছে, এটা লক্ষ্য করা যাবে। ফার্স্ট। সেকেন্ড কথা,
পিতা হিসেবে, পিতা মানে কেবলমাত্র কিন্তু জনক নয়, পালন কর্তা। তুমি ইনকাম করে আনছো, স্ত্রী সারাদিন ধরে ঘরের কাজ করছে, তাহলে অ্যাকচুয়ালি বোঝাতে পারছি আমি, পালিত হওয়া, তোমার অর্থ নিয়ে আসছো, সে সারা ঘরের কাজ করছে, তোমার উপর নির্ভরশীল। কেননা ওই যে বললাম জীবন গাড়ির পেট্রোল। তাহলে একজন হাজবেন্ড হিসেবে, একজন বাবা হিসেবে, বা যদি তোমার বাবাও বেঁচে থাকেন, বাবা বেঁচে থাকার চান্স বেশি কিন্তু মা বেঁচে নেই, তাহলে সন্তান হিসেবে তুমি পরিপূর্ণভাবে ব্যর্থ, বা তাদের প্রতি যে তোমার দায়বদ্ধতা সেটা আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাবে। ফার্স্ট সেকেন্ড কথা, আমাদের জীবনে কিন্তু ওই যে বললাম সংযোগের ভীষণ প্রয়োজন। আমি কর্ম আমাকে 100% করতে হবে, কিন্তু তারপরেও কিন্তু সংযোগের ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। আজকে আমি নিজের কথা বলছি, আজকে যদি আমার সংযোগ সঠিক মতন হতো, তাহলে পৃথিবীর না হয় অন্তত ভারতবর্ষের প্রথম 3-4 জন প্রতিভাবান ব্যক্তির মধ্যে আমার নাম করা যেত, যদি আমার পাস হিস্ট্রিটা দেখা যায়। কিন্তু সংযোগ ক্রিয়েট হয়নি, তাই ছাপোষা অ্যাস্ট্রোলজার হয়েই থেকে গেছি। মিথ্যে কথা তো নয়, সার্টিফিকেট রয়েছে, সমস্ত কিছু মানে আমার কাছে রয়েছে, কিন্তু সেলিব্রিটি নয়, মহা তারকা, মহা সেলিব্রিটিতে রূপান্তরিত হতাম আমার যে স্ট্যান্ডার্ডে, অন্তত সার্টিফিকেট যেটা বলছে বা লড়াইয়ের ময়দান যেটা বলছে, কিন্তু সংযোগ হয়নি। তাহলে সংযোগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কি চেষ্টা করিনি? আমার অধ্যাবসায়, আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন ভয়ঙ্কর, এটা সবাই জানে। তোমার ক্ষেত্রে সংযোগের জায়গাটাই সৃষ্টি হচ্ছে না, এবং 2:1% মধ্যে দিয়ে 10 নাম্বারকে হিট করার জন্য সংযোগ সৃষ্টি হওয়ার জন্য যে কর্মের প্রয়োজন সেটাই তুমি করো না। তার কারণ কি জানো তো? ওই যে বললাম, তুমি তোমার বসকে সম্মান করো না, বা তেল দিতে হবে ভাই, অয়েলিং করতে হবে, এটা 2024-2025 আসতে চললো, কলিগসদের সাথে ভালো ব্যবহার করতে হবে, মুখটাকে মিচড়ির মতন মিষ্টি রাখতে হবে ভাই। তার ফলে কি হয়ে গেছে, তুমি কিন্তু ওই একই জায়গায় রয়েছো, তোমার চাহিদাগুলো বেড়ে যাচ্ছে, সেই অনুপাতে কিন্তু চাহিদাগুলোকে ফুলফিল করার জন্য যা প্রয়োজন সেটা কিন্তু আস্তে আস্তে ডিক্রিজ হয়ে যাচ্ছে। এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। পরিশেষে কয়েকটা ব্যাপার নিয়ে, আমি এইগুলো নিয়ে আর অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করব না, বোরিং চলে আসবে। আমি কয়েকটা জিনিস তোমাকে বলছি, এগুলোকে শুধরাবার চেষ্টা করবে। তুমি কর্মসূত্রেই বা কর্মক্ষেত্রেই কিন্তু আমি দেখতে পাচ্ছি খারাপ মেয়েদের পাল্লায় পড়ো, বা কর্মসূত্রে এমন কোন কলিগস রয়েছে যারা কিন্তু দেখা যায়, আরে চল না, খুব কম টাকায় হয়ে যাবে, খারাপ মেয়েদের কাছে তুমি যাও, এটা কিন্তু লক্ষ্য করতে পারছি। সেখান থেকেও কিন্তু তোমার ওয়েস্ট অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তোমার সবচেয়ে নেগেটিভ আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাড়িতে বসে তুমি মদ খাও সকলের সামনে। তোমার বড় একাধিক সন্তান রয়েছে, তোমার স্ত্রী রয়েছে, বাড়িতে গুরুজনেরা রয়েছে, তুমি 20-25-30 হাজার টাকা ইনকাম করো বলে তুমি মাথা যদি কিনে নিয়ে থাকো, এটা ভুল করছো। এটা তোমার গৃহের শান্তিও কিন্তু বিঘ্নিত ঘটাচ্ছে। আর তুমি 30 দিনই মদ খাও, আমি দেখতে পাচ্ছি 30 দিন, আমি জানি না এক একটা মদের দাম কত, আমি ধরে নিলাম 200-300 টাকা করেও, কিন্তু তাহলেও 30 দিনে মদের টোটাল অ্যামাউন্টটা যদি দেখা যায়, সেটা তোমার সাপেক্ষে খুব একটা কম নয়, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমার ভীষণ নেগেটিভ জায়গা যেটা, সেটা হচ্ছে তুমি কিন্তু তোমার স্ত্রীর গায়ে হাত দাও, স্ত্রীকে কুকথা বলো। ইতিহাস সাক্ষী রয়েছে, সে মহিলা খারাপ ভালো যাই হোক না কেন, মহিলার গায়ে যদি কখনো তুমি হাত দিয়েছো, মানে মারার জন্য বা ক্রোধবশত, সে ধ্বংস হয়ে গেছে। এবং তুমি কিন্তু তাকে আঘাত দেওয়া কথাবার্তা বলো, তার কিসের দোষ?
সকাল থেকে উঠে সে ঘর পরিষ্কার করছে, রান্না করছে, বাসন মাজছে, কাপড় কাচ্ছে, সন্তানদের দেখছে, তুমি বিফল হচ্ছ, তার জন্য তোমার স্ত্রী দায়ী হয়ে গেল, বিরাট বড় ভুল। তোমার আরেকটা নেগেটিভ জায়গা হচ্ছে কি, ওই যে বললাম যে ডিপ্রেশনে চলে গিয়ে মদ খেয়ে এমন কিছু কথা বলো যেটা কিন্তু প্রত্যেকের মনকে ভারাক্রান্ত করে দেবে। ফ্রাস্ট্রেশন থেকে তুমি অত্যন্ত শুধু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করো তা না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখা যাচ্ছে নিজের ছেলেদেরকেই হয়তো বলো, আপদগুলো আছে, আপদগুলোর পেছনেই টাকা ঢালতে গিয়ে দেখা গেল আমার সব টাকাই শেষ হয়ে যাচ্ছে। তুমি কিন্তু তোমার স্ত্রীকে অত্যন্ত স্ল্যাং ভাষায় কথা বলো, আমি তারও একটা ডেমো দিতে পারতাম, দিলাম না। তাহলে এইগুলো ঠিক নয়। সন্তান নিজে থেকে পৃথিবীতে আসেনি, বিয়ে করেছো, স্ত্রী এসছে, স্ত্রী তো স্ত্রীর কাজ করে। ঘরের কাজ কত কঠিন তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি ঘরের কাজ বাইরের কাজ সবই করি, আমি জানি ভয়ঙ্কর, বাইরের কাজের চাইতেও ঘরের কাজ অনেক কঠিন। তাহলে ন্যূনতম সম্মানটা তোমার দেওয়া উচিত, সেটাও তুমি দিচ্ছ না। তোমাকে একটা কথা আমি অবশ্যই বলবো, তুমি না ইনার যেগুলো পরো, জাঙ্গিয়া হতে পারে, গেঞ্জি হতে পারে, বা তোমার যে প্রবণতা, সেগুলোকে ত্যাগ করার প্রয়োজন আছে। অনেক ক্ষেত্রে কিন্তু কি হয়, আমরা যদি কম দামি বাংলা ফাংলা উল্টো পাল্টা কিছু খাই, রক্তের মধ্যে গিয়ে কি হয়, অনেকের রক্তের জায়গায় ডিস্টার্ব হয়ে যেতে পারে এবং অনেক ক্ষেত্রে কিন্তু চুলকানি এগুলো সৃষ্টি হয়। তো আমি যেটা দেখতে পাচ্ছি, গুপ্ত অঙ্গে তোমার ঘা হয়ে যাওয়া, চুলকাতে চুলকাতে রক্ত বেরিয়ে যাওয়া, সেই জায়গায় ঘা হয়ে গিয়ে পুঁজ হয়ে যাওয়া গুপ্ত অঙ্গগুলোতে। গুপ্ত অঙ্গ মানে কেবলমাত্র মানে তোমার, আমি ইনক্লুডিং কুচকি ফুচকি এই সব জায়গাগুলো বলছি, এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, তোমার মধ্যে বিকৃত কামনা, এটা আমি অনেকবার উচ্চারণ করলাম, আরেকবার লাস্ট শেষবারের মতন বলি, আমি চরিত্রহীন, আমি যে ধার করেই হোক বা যেভাবেই হোক টাকা নিয়ে দেখা গেল প্রস্টিটিউট পল্লীতে চলে গেলাম, গিয়ে আমি আমার কামনা নিবৃত্তিকরণ করছি। তারা কিন্তু তারা তো যৌন ব্যবসায়ী, তারা সেইগুলোকে হ্যান্ডেল করছে, সেটাই তাদের কাজ। কিন্তু এখন ঘরের বউকে এবং একজন প্রস্টিটিউটকে মিলিয়ে ফেললে কিন্তু মারাত্মক নেগেটিভ। আমি যেটা দেখতে পাচ্ছি, ঘরেও কিন্তু তুমি তোমার ওই নেগেটিভ, বা নেগেটিভ বলবো কেন, তুমি মানে কি বলবো, বাইরে যে যৌন কর্মীদের সাথে যেভাবে ফিজিক্যাল রিলেশন বা ফিজিক্যালি যেভাবে তুমি মানে শারীরিক মিলন ঘটাও, ঠিক সেরকম ভাবেই কিন্তু স্ত্রীর মধ্যে তুমি বলপূর্বক শারীরিক মিলন ঘটাবার চেষ্টা করো। দুজনকে গুলিয়ে ফেলো না, বিরাট বড় ভুল। এটা ধর্ষণে রূপান্তরিত হয়ে যাচ্ছে, বিরাট বড় ভুল। বিরাট নারীর শক্তিকে কখনো অবহেলা করো না, নারীকে কখনো অবহেলা করো না। নারীকে তুমি যদি মর্যাদা না দিতে পারো, পৃথিবীতে কখনো সে নারী খারাপ ভালো কি তোমার দেখার দরকার নেই, কিন্তু নারীর প্রতি যদি তোমার সম্মান না থাকে, নারীকে যদি মর্যাদা না দিতে পারো, তাহলে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ সঠিক মতন টিকতে পারেনি। যাদের অনেক টাকা অনেক পাওয়ার, তারা আস্তে আস্তে খুইয়ে ফেলেছে, আর যাদের তোমার মতন কিচ্ছু নেই, তারা শেষ হয়ে গেছে। এটা মাথায় রেখো। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি আগেও বললাম, তুমি এই যে টাকাটা ইনকাম করছো, স্ত্রীর হাতে দাও, স্ত্রীর হাতে কিন্তু পুরোটা দিচ্ছ না। আমি যেটা দেখতে পাচ্ছি, এমন ভাবে তুমি অর্থটা ইনকাম করছো এবং সেটা এত নগণ্য হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে, 15 তারিখ 20 তারিখের পর থেকেই ধার করতে আরম্ভ করছো এবং সেই ধারটা রিপিটেডলি করার জন্য ধারটা ইনক্রিজ হতে শুরু করছে, ধারের পরিমাণ কিন্তু বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। আমি সব জানি, আমি সব বুঝি, আমার যখন আমাকে কেউ যখন হেল্প করবে না, আমাকে নিয়ে কেউ যেন কোনো কথা না বলে, এই যে আমি সর্বস্ব হয়ে যাওয়া, কেউ কিচ্ছু জানে না আমি সব জানি, এটা কিন্তু তোমার পতনের সবচেয়ে বড় কারণ।
আত্মসমালোচনা করাটা ভীষণ প্রয়োজন, স্ক্রুটিনি করাটা ভীষণ প্রয়োজন। আমি কি কি ভুল করছি যদি আমি বুঝতে না পারি এবং সেগুলোকে যদি রেকটিফাই না করি, তাহলে কখনো কোনো মতেই কিন্তু আমার জীবনটা পরিপূর্ণতা লাভ করতে পারে না। আমার জীবনে সফলতা কিন্তু ক্ষণস্থায়ী হয়ে থেকে যায়। সফলতাটাকে পরিপূর্ণভাবে যেমন আমি পাই না, সেটা কিন্তু দীর্ঘস্থায়ীও হয় না। আমার এই প্রেডিকশনটা ভালো করে শুনো। রেমেডি নেওয়ার চাইতেও বড় কথা হচ্ছে তুমি নিজেকে আগে পরিবর্তন ঘটাও নিজের। তোমার মনের যদি পরিবর্তন না ঘটে, তোমার ব্যবহারিক প্রয়োগের যদি পরিবর্তন না ঘটে, তাহলে আমার স্টুডেন্ট হতে গেলে যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয় সেটা কিন্তু তুমি করতে পারবে না। আর আমার স্টুডেন্ট হওয়ার পর যখন তুমি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে না, তখন আমার ঝাঁজ কিন্তু তুমি সহ্য করতে পারবে না। আমার ঝাঁজ সহ্য করতে না পেরে যদি আমাকে তুমি তোমার কলিগস ভেবে বা অন্যান্য কিছু ভেবে তাদের সাথে যেভাবে ব্যবহার করো সেরকম ভাবে যদি তুমি আমার সাথে ব্যবহার করতে শুরু করো, তাহলে তখন কিন্তু তুমি দুলতে শুরু করবে, নড়তে শুরু করবে এবং ঝাঁঝে মরে যাবে। তাই সর্বপ্রথম নিজেকে রেকটিফাই করো। অনেক সময় আমি রইলাম, নিজের মধ্যে পরিবর্তন আনো, আত্মসমালোচনা করো, স্ক্রুটিনি করো। যখন বুঝবে যে হ্যাঁ আমি আমার দিক দিয়ে ঠিক হয়েছি, তারপর তুমি আমার কাছে সারেন্ডার করো। আমি রেমেডি বিক্রি করি না, তাই চলে এসো রেমেডি নিয়ে নেবেন না। আগে নিজের পরিবর্তন ঘটাও এবং আমি যেগুলো বললাম সেগুলো রিপিটেডলি বারবার ধরে শুনো। সেরকম ভাবে যদি নিজেকে তুমি পরিচালিত করো, তারপর তুমি আমার কাছে এসো, অবশ্যই জীবনে সফল হবে। সে তোমার বয়স 40 হোক, 45 হোক, 50 হোক, যাই হোক, কোনো অসুবিধা নেই। আমি কথা দিলাম আমি আছি, আমি থাকবো তোমার জন্য। শুধু তুমি যে ভুল চক্রে ঘুরছো, ভুল পথে চলে গেছো, সেখান থেকে নিজেকে সরিয়ে এনে সংযমী হও। আজকের মতন এটুকুই। নমস্কার।